বিষয় হলো দুটো বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ট্রোল হচ্ছে। একটা হলো ভোগ, আপনারা জানেন যে বাংলায় হয়েছে ভোগ বলে সিরিজটি রিলিজ করেছে অভিক সরকারের লেখা এবং পরমব্রত ডিরেক্ট করা। এবং অন্যদিকে সিতারে জমিন পার আমির খানের নতুন ছবি রিলিজ করছে নেক্সট মান্থ। তো সেখানে রাজুদার পরোটাকে নাকি দেখা গেছে, তো সেই নিয়ে একটা কী বলবো ট্রোল চলছে আর কি সোশ্যাল মিডিয়ায়। দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমি সিতারে জমিন পার বলি, এটা নেটিজনেরা মনে করছেন ফ্রেম টু ফ্রেম কপি চ্যাম্পিয়ন্স বলে মেবি একটা ছবি ছিল, যেটা স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্স এরকম একটা কোনো ছবি মানে আপনি চেক করে নেবেন, স্প্যানিশ একটা ছবি, তার থেকে ফ্রেম টু ফ্রেম কপি করা হয়েছে। এমনকি বেশ কিছু দৃশ্যপট ডাইরেক্টলি টুকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তা সত্ত্বেও আমি ছবিটি দেখিনি, তা সত্ত্বেও আমার কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে। এবং আমির খানকে মানে আমির খান যে ধারার ক্যারেক্টার করে প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে কিছু করার ট্রাই করেন, এই সিনেমার মধ্যেও রয়েছে। যদিও তার আগের ছবিটিও কপি ছবি ছিল, ওয়ার্ক করেনি বক্স অফিসে। এই ছবিটিও দর্শকরা বলছেন যে কপি করা হয় 99%, সেক্ষেত্রে ওয়ার্ক করার চান্স কিন্তু কম। যদিও চ্যাম্পিয়ন্স ছবিটি কিন্তু সেভাবে প্রচলিত ছবি নয়। আগের ছবিটি যে ছবি থেকে রিমেক করা হয়েছিল সেটা প্রচণ্ড পরিমাণে একটা ভালো ছবি ছিল, দর্শক দেখেছিলেন ছবিটি। তো এই ছবির গল্পটা আমার খুব ভালো লেগেছে। তো এখানেই আমির খানের যে ক্যারেক্টার, তাকে পানিশমেন্ট হিসাবে শারীরিকভাবে যারা ডিজাবেল আর কি, সেই মানুষদেরকে বাস্কেটবল শেখাতে হবে। এরকম 10-12 জন মেম্বার্স রয়েছে, তাদেরকে বাস্কেটবল শেখাতে হবে। এবং সে কীভাবে সেই ডিজাবেল পার্সন যারা রয়েছে আর কি তাদের সমাজের সামনে নিয়ে আসবে, ফ্রন্টে এনে তাদের খেলাবে, সেটাই কিন্তু এই সিনেমার মূল উদ্দেশ্য। এর ক্লাইম্যাক্স কী হবে মোটামুটি আমরা সবাই জানি। তো এই যে ছবির যে ডিজাবেল পার্সন, তাদের মধ্যে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটাকে রাজুদার মতো দেখতে, পরোটা বিক্রি করে ফেমাস রাজুদার মতো দেখতে, এই নিয়ে ট্রোল হচ্ছে। রাজুদা আবার অলরেডি ডেবিউ করলো, রাজুদাকে এরকমভাবে দেখতে লাগছে, ঠিক আছে, মুখ বেঁকালে এরকম রাজুদা হয়, অনেক রকমের নোংরামি ট্রোল চলছে। দেখুন, মানে আমাদের তো সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে মানে আমাদের তো বেকার জীবন, তো আমাদের ফ্রাস্ট্রেশনগুলো বের করার জন্য সোশ্যাল মিডিয়া রয়েছে। এবং একটা ট্রেন্ড যেদিকে হাওয়া চলে সেদিকেই আমাদের হাওয়া বয়ে নিয়ে যাওয়াটা একটা বড় কী বলবো আমাদের জয় মনে করি আমরা নিজেকে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে কি বলতে হয়, কখন কি করতে হয়, এই বিচার বুদ্ধিটুকু ক্রমাগত জেন জেড যারা রয়েছে, মেবি তাদেরকে জেন জেডই তো বলা হয়, আমাদের যে জেনারেশন, পরবর্তী সময় মেবি আলফা বলা হয়, তাদের ক্রমাগত কমে যাচ্ছে। আমরা নিজেরা বুঝতে পারি না এসি ঘরে বসে, বা আমরা নিজেরা সমাজের ওপরের জায়গায় সেফ জায়গায় বসে বুঝতে পারি না সমাজের মানুষগুলো কোথায় বিলং করে, তাদের প্রতিদিন কি পরিমাণ খাটতে হয় কয়েকটা টাকার জন্য। যে টাকাটা আমরা KFC-তে গিয়ে ওড়াই, যে টাকাটায় আমরা সিনেমা দেখি মলে গিয়ে, যে টাকাটায় আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, সেই টাকাটাতেই তাদের সংসার চলে, হয়তো এক সপ্তাহের চলে, কারোর এক মাসের চলে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে চাই না কোথায় কতটুকু বলা উচিত, কোথায় কতটুকু করা উচিত। এটা আমাদের এখন সমস্যা হয়ে গেছে। যদি রাজুদা বলিউডে ডেবিউ করতেন ছবির ক্ষেত্রে, আমার থেকে খুশি কিন্তু কেউ হতেন। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা সমস্যা যে কেউ হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে বিচার বুদ্ধি, সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়ার পরে সেই লোকটাকে তার অভিনয় স্কিল না জেনে তাকে হঠাৎ করে কোনো বড় কাস্ট নিয়ে নেওয়াটাও একটা বড় বোকামির কাজ। কিন্তু যদি চান্স পায়, যদি করে দেখাতে পারে, তার থেকে বড় বোধহয় আর কিছু হবে না। তাকে আমরা ট্রোল করতে পারি না, তার কাজ নিয়ে আমরা সমালোচনা করতে পারি। সে যদি খারাপ অভিনয় করে সেটা নিয়ে আমরা বলতে পারি, ঠিক আছে। এটা হলো সমস্যা। এটা রাজুদা নয়, এটা একজন অন্য ক্যারেক্টার, তাকে দেখতে অনেকটা রাজুদার মতো। এবং তার দেখা নিয়ে বোধহয় এটা বলা উচিত না, কারণ ডিজাবেল পার্সন আপনারা জানেন, আমরা সভ্য সমাজের মানুষরা যেভাবে বিলং করি তারা কিন্তু সেভাবে করেন না। তো সেই জন্যই ছবিটি তৈরি করা হয়েছে। যাই হোক, এটা এর থেকে বেশি কিছু বলার নেই। আমার মনে হয় যে ঠাকুর না করুক, যে কোনো সময় তাদের ফ্যামিলি মেম্বার যদি সেই জায়গায় যায়, কাছের যদি কেউ সেই জায়গায় পৌঁছে যায়, তাহলে তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে গোটা বিষয়টা। আমার কিন্তু সিতারে জমিন পার ট্রেলার ভালো লেগেছে। আমি ফার্স্ট ডে ফার্স্ট শো হলে গিয়ে দেখবো। ভোগ নিয়ে বলি, ভোগ এতদিন আমি ভিডিও তৈরি করিনি, আমার রিভিউটা দর্শক দেখেছেন এবং আমি মনে হয় রিভিউ কমিউনিটিতে একমাত্র যে আমি কিছুটা হলে পজিটিভ রিভিউ দিয়েছি সিরিজটা। যেহেতু গল্পটা আমার পড়া এবং ইনকুইজিশনে যখন ফার্স্ট এডিশন রিলিজ করেছিল, এখন তো প্রকাশনীয় সম্ভবত চেঞ্জ হয়ে গেছে, সম্ভবত এখন বইচই থেকে রিলিজ করেছিল, এখন দ্বীপ থেকে রয়েছে প্রকাশনা, আমার খেয়াল নেই। তো সেই সময় থেকে এবং ইনকুইজিশন বইটা আমার রয়েছে, ভোগ, শোধ এবং ইনকুইজিশন প্রত্যেকটা গল্প আমার পড়া, এবং অভিজ্ঞতার বাদবাকি গল্পগুলো আমি সব কটা প্রায় পড়া, যেহেতু অভিজ্ঞতার সাথে ব্যক্তিগত স্তরে আমার কিছুটা হলেও সম্পর্ক রয়েছে, আমি জানি তার লেখার স্টাইল কীরকম।
এবার যেটা সমস্যা, অভিজ্ঞতার গল্পটা না দর্শক একটা মাইন্ডসেটে মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন। যখন আমরা সোনার কেল্লা পড়েছিলাম আর কি, সেই সোনার কেল্লা পড়া বা পথের পাঁচালী যখন আমরা পড়েছিলাম, সেই পড়ার যে অভিজ্ঞতা হয়, আমরা সেই ক্যারেক্টারগুলোকে আমাদের মাইন্ডে রূপকথার জগৎ ক্রিয়েট করে নিই। এবার রূপকথার জগতে না কোনো বাউন্ডারি থাকে না, কোনো টাকার গণ্ডি থাকে না, কোনো হিসেব থাকে না, টাইম স্পেন্ড থাকে না। আমরা যেখান থেকে আমাদের মাইন্ডে সেই রূপকথার জগৎটাকে ক্রিয়েট করতে পারি, নিজেদের মতো ক্রিয়েট করতে পারি। আপনি একরকম ক্রিয়েট করলেন একটা ক্যারেক্টারকে, অপু দুর্গার সম্পর্ক, অপু দুর্গার যে ভালোবাসা আর কি, এই অপু দুর্গার ভালোবাসা আপনি যেভাবে একটা ভাই এবং বোনের, ভাই এবং দিদির ভালোবাসাকে ক্রিয়েট করছেন, আমি হয়তো অন্যভাবে ক্রিয়েট করছি, ঠিক আছে, আবার হয়তো আরেকজন অন্যভাবে ক্রিয়েট করছে। এটা যখন পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে, তার একটা নির্দিষ্ট বাউন্ডারি রয়েছে, একটা গণ্ডি রয়েছে, একটা নির্দিষ্ট সীমানা রয়েছে সেই অভিনেতা অভিনেত্রীদের কাজ করার। তার বাইরে তারা, বাউন্ডারির বাইরে তারা বেরোতে পারেন না। ফলত দেখার যে ভিশনারি যে ব্যাপারটা আর কি, ভিশনারি যে ব্যাপারটাকে আমরা বলি, এটা কিন্তু একদমই আলাদা। তো এই জন্য সিনেমা সিরিজ বা যখন আমরা বই পড়ি বা শুনি গল্প শ্রোতা হিসেবে, সেটা দুটো তিনটে মাধ্যম কিন্তু একদম আলাদা হয়ে যায়, এটা প্রথমে ক্লিয়ার করা দরকার। এবার আমি যদি ভোগ নিয়ে বলি, ভোগ তো সানডে সাসপেন্সে শোনানোর পরে সবথেকে বেশি ভিউজ দেওয়া একটা গল্প আর কি, লক্ষাধিক ভিউজ গিয়েছে। সেই গল্পটা দর্শকদের মাইন্ডে দর্শক একরকমভাবে কল্পনা করেছেন, এবং অবভিয়াসলি সানডে সাসপেন্স টিম দুর্দান্তভাবে সেটাকে প্রেজেন্ট করেছেন, বলার অপেক্ষা রাখে না। এবার পরমব্রতর দর্শকের যেটা সমস্যা হয়েছে, পরমব্রতর আগের কাজগুলোকে দিয়ে দর্শক জাজ করেছে। পর্ণশবরী সাপ, তার আগে যে কাজটা করলেন আর কি, যেটা ওই গেনু নিয়েছিল, তো এই যে কাজগুলো, এই কাজগুলো দর্শকদের মধ্যে দর্শকরা প্রচণ্ড পরিমাণে নিরাশ হয়েছিলেন পরমব্রতর থেকে, এবং এই নিরাশাটা বেড়ে যাওয়ার জন্য ভোগ হয়তো অনেকে দেখেনওনি, হয়তো ট্রেলারটুকু দেখেছেন বা বিভিন্ন রকম পোস্টগুলো দেখেছেন, হয়তো রিভিউ পড়েছেন, দর্শকরা ট্রেন্ডিংয়ে ভেসে ভালো হয়নি, ভালো হচ্ছে না, ট্রোল করতে শুরু করেছেন। আগে গোটা সিরিজটাকে আপনাকে দেখতে হবে, দেখার পর আপনারা নিজে বিচার করবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। গল্পের একটা লিমিটেশন থাকে, যেটা আপনি সিরিজে বা সিনেমায় ফুটিয়ে তুলতে পারবেন। পরমব্রতর আগের কাজগুলো আমি যখন রিভিউ করেছিলাম বলেছিলাম কোনো মাস্টারপিস কিছু হয়ে যায়নি, এবং এই যে একটা বড় ব্যাপক কাজ, ব্যাপক একটা গণ্ডি দিয়ে তৈরি করা কাজ, হইচইয়ের মতো প্ল্যাটফর্ম, যারা শুধুমাত্র টাকা ইনকাম করতে চায়, তারা যায় মানুষের ইমোশনে সুড়সুড়ি দিয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে বলেছে দর্শক দেখবে, তো সেই রকম একটা কাজকে যখন ফুটিয়ে তুলতে হয় তখন খুব কঠিন তার বাস্তব চিত্রায়ন করা। তা সত্ত্বেও পরমব্রত কিন্তু তার আগের দুটো কাজ থেকে এই কাজটা বেটার করতে পেরেছেন। এই জন্য কারণ অভিনেতারা অনেকটা কিন্তু সেই জায়গাটা ভালো কাজ করেছেন, বিশেষ করে অনির্বাণের কাজটা, অনির্বাণ দুর্দান্ত কাজ করেছেন। অতীনের যে চরিত্রটা ছিল, আমি আবারও বলছি, ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি। রজতাভ দত্ত, হ্যাঁ, তাদের মধ্যে একটু বন্ডিংটা দরকার ছিল, তাদের বাড়িতে যে কাজ করে দীর্ঘদিনের মাসি হিসাবে রয়েছে, তাদের মধ্যে বন্ডিংটা দেখানোর দরকার ছিল, সেগুলো কম ছিল। রজতাভ দত্ত যেটুকু ইমোশনাল ক্যারেক্টার ফুটিয়ে তোলা দরকার ছিল তিনি ফুটিয়ে তুলেছেন। অভিনয় অনেকটা কিন্তু সিরিজটাকে টেনে নিয়ে গিয়েছে। পার্নো মিত্রর ক্যারেক্টারটা কোনোভাবেই ডামরি হিসেবে মানায়নি, আমি তখনও বলেছি, আগেও বলেছি, ডামরি হিসেবে মানায়নি। ক্লাইম্যাক্স সিনে চেঞ্জ করা হয়নি কিছু, ক্লাইম্যাক্স সিনে কিছুটা চেঞ্জ করা উচিত ছিল। যেটুকু ক্লাইম্যাক্স সিন দেখানো হয়েছিল, ক্লাইম্যাক্স সিনটা ভালোভাবে ফুটিয়ে উঠেছে। যারা বাংলা সিরিজে আপনি আগের দুটো কাজ দেখুন, পরমব্রত সেখানে দাঁড়িয়ে এই কাজের ক্লাইম্যাক্স সিন তুলনামূলকভাবে ভালো, যেটুকু করা উচিত ছিল। স্পয়লার অ্যালার্ট আমি বলে দিচ্ছি আগেই, যে টেবিল চেয়ারগুলো উল্টো দিকে ঘুরে রয়েছে, সে মাংস রান্না করছে, ঠিক আছে, মৃতদেহ দিয়ে মাংস রান্না করছে, সে চিনতে পারছে কাটা হাতটা কার, এই সমস্ত কিছু যেটুকু তুলে ধরা ছিল। হ্যাঁ, মেকআপ আরও ভালো দরকার ছিল, মেকআপ আরও তুলে ধরার দরকার ছিল। লাইটিংয়ের কাজ কিন্তু বেশ ভালো। দেখুন, আপনাকে এটা বুঝতে হবে, আপনি বারবার করে না, আপনি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কাজ দেখছেন, তারপর বাংলা কাজ এসে দেখছেন, এখানে হয়ে গেছে সমস্যা। ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কাজের সাথে বাংলা কাজ তুলনা করলেই সমস্যা। এই মুহূর্তে সেটা নেই, কারণ যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজগুলো তৈরি করা হচ্ছে, তাদের একটা নির্দিষ্ট সময়সীমা তুলে দেওয়া হয়, একটা বাজেট তুলে ধরা হয়, এবং আমি আবারও বলছি, তাদের একটা সীমানা গণ্ডি দিয়ে দেওয়া হয়, তার বাইরে তারা বেরোতে পারে না, সেটুকুর মধ্যে তাদেরকে কাজ করতে দেওয়া হয়। যদি তাদের বাজেট বাড়ানো হয়, টাইম স্পেন্ড বাড়িয়ে দেওয়া হয়, এবং যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় ডিরেক্টরদেরকে, আমার মনে হয় তাহলে হয়তো এর থেকে বেটার তারা কিছু করতে পারবে। কিন্তু সে বাজেট, সে অপশান আমাদের কাছে নেই, কারণ চটজলদি হইচইয়ের
3টে সিরিজ 4টে সিরিজ, 2টো ফ্যামিলি ড্রামা সিরিজ, একটা ভূতের সিরিজ, একটা কমেডি সিরিজ, তাদেরকে বছরে 1বার বা 2বার বা 3বার করে নিয়ে আসতে হবে। তো টাইম স্পেন্ডটার মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে, এটা হলো সবথেকে বড় সমস্যা। প্রত ডিরেক্টরেরও কিন্তু একটা গণ্ডি থাকে, তার মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। এবং প্রণব্রত নিজে বলেছেন যে কাজ করার সময় দীর্ঘদিন তিনি অভিক সরকারের সাথে, অভিকদের সাথে তিনি বিভিন্ন রকম আলোচনা করেছেন। আমার মনে হয় সেটার কিছুটা হলেও কিন্তু জায়গা ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, তার যে ব্যাক স্টোরি ছিল সেই ব্যাক স্টোরিটাও আর একটু ফুটিয়ে তোলা দরকার ছিল। সেক্ষেত্রে টাইম ডিউরেশনটা বাড়তো, প্রত্যেকটা এপিসোড হয়তো 40-45 মিনিট করে দেখানো যেত। অসুর সিরিজটা আপনার এত ফেমাস হওয়ার কারণ হলো তার ডার্ক যে রনেসটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সে মহাভারতকে কীভাবে ফুটিয়ে তুলছে, মহাভারতের কাহিনিগুলো কীভাবে বোঝার চেষ্টা করছে, অসুর কীভাবে হয়ে উঠছে ক্যারেক্টারটা, ঠিক আছে, সেটার একটা ব্যাপার ছিল। সেটা কিন্তু এই সিরিজের মধ্যে কোথাও, এই রনেসটা কিন্তু কোথাও গিয়ে কম ধরা পড়েছে। আমি আবারও বলছি, অনেক খামতি থাকলেও তার আগের দুটো কাজের থেকে কিন্তু ভোগ তুলনামূলক ভালো কাজ। এবং যারা সানডে সাসপেন্স বা গল্প হিসেবে ভোগ পড়েননি, তাদের হয়তো সিরিজটা ভালো লাগলেও লাগতে পারে। আপনি এভাবে বিচার করুন, কোনো একটা কিছুকে আপনি সাথে সাথে ট্রোল করে দিলেন, তাহলে আমার মনে হয় সেটা আরও বেটার হবে। আপনাকে লজিক দিয়ে কিন্তু গোটা বিষয়টাকে বিচার করা প্রয়োজন। আপনাদের কি মতামত সিতারা জামিন পার নিয়ে? আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবং ভোগ আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।